প্রত্যেকবারই 21শে জুলাই তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙে, এবং বিশেষ করে 2016 বিধানসভায় জেতার পর আমাদের সেই যে একটা বিজয় উৎসব হয়েছিল 21শে জুলাই, সেটা কিন্তু আমরা 19 বা 21শে করতে পারিনি, কারণ 19শে আমাদের ফলাফল খারাপ হয়েছিল এবং 21শে কোভিড পরবর্তী পরিস্থিতি ছিল, তাই 21শে জুলাই হয়নি, ভার্চুয়াল হয়েছিল। ফলে স্বাভাবিকভাবে এবার এত বড় একটা জয়ের পর সমাবেশ, এই সমাবেশ নিয়ে আমরা সবাই এক্সাইটেড। মানুষের বাঁধ ভাঙা ভিড় এবারও হবে, এবারও উচ্ছ্বাস মানুষের ধর্মতলার বুকে আছড়ে পড়বে, এটা আমাদের বিশ্বাস। এবং আমরা প্রত্যেকে নেত্রীর মুখ থেকে শুনতে চাই, এবং আগামী 2 বছর পর বিধানসভার লড়াই, সেই বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের কর্মীদের কী বার্তা দেন, আমরা সেটা শোনার জন্য প্রত্যেকে উপস্থিত হই। হ্যাঁ, বিধানসভায় অবশ্যই বিধানসভায় আসবে। এবার লোকসভায় নতুন স্লোগান কিছু লিখিনি। কেন লিখিনি বলো তো? তোমাদের মতো প্রচুর আমার সাংবাদিক দাদা ভাই আমাকে প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে বলেছে লিখবে তো এত করেছে, আমার এবার লেখা হয়নি। ঠিক আছে, 21শে তো আমায় কেউ বলেনি, নিজে থেকেই হয়ে গেছিলো। তো 26শে এরকম একটা আসবে আশা করা যায়। আর এগুলো তো ক্রিয়েটিভ জিনিস, এই বিষয়গুলো মানে যেচে চাপ দিয়ে হয় না, নিজে থেকে হয়। নিজের ওপর বিশ্বাস রাখতে আমার ধারণা 26শে একটা ভালো স্লোগান আসবে, যেটা মানুষ পছন্দ করবে, খেলা হবের মতোই পছন্দ করবে, এটা আমার বিশ্বাস। এবং 19শেও তো আমাদের খেলা হবেটাই প্রাসঙ্গিক ছিল, এই আমাদের 24শে। তার কারণ 21শে আমরা ব্যাটিং করেছিলাম এবং আমরা 24শে বোলিং করেছি। প্রথমে ব্যাট করলে তো পরে ফিল্ডিং করতে হয়, তো আমরা ফিল্ডিং করেছি, বোলিং করেছি। 21শে মমতা ব্যানার্জি 215 নট আউট, আর এবার আমাদের বল হাতে নিয়ে বিজেপির 18টা উইকেট ফেলা উদ্দেশ্য ছিল, 18টার মধ্যে 6টা উইকেট আমরা ফেলে দিয়েছি। দলকে কি এবার যুবরাই পরিচালনা করবে? দলকে নেতৃত্ব পরিচালনা করবে, যুব বয়স অনুযায়ী দল পরিচালনা হয় না। দলে সমান প্রত্যেকের গুরুত্বপূর্ণ যোগদান আছে, ছাত্র যুব থেকে শুরু করে আমাদের যারা এক্সপিরিয়েন্স, যারা সিপিএমের সঙ্গে লড়াই করে মার খেয়েছেন, যারা প্রাণ দিয়েছেন, যাদের আত্মবলিদানের জন্য আজকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, সেই প্রত্যেকটা মানুষ তারাই তো পথ দেখাবেন, যুবরা তাদের পথে চলবে। যুবদের এনার্জি আর বয়োজ্যেষ্ঠদের দেখানো পথ, এটা মিলেই তো তৃণমূল কংগ্রেস। দাদা, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে হারের কারণ কি আপনার? দেখুন, অনেক কারণ আছে, সবটা তো এই মিডিয়ার সামনে বলতে চাই না। তবে ওখানে সবকটা বিধানসভাতে যে খুব ভালোভাবে ভোটটা হয়েছে তাও নয়। আর বিশেষ করে আমি একটা জিনিস বলি, আর শুভেন্দুবাবুর কারচুপি তো আছেই, আমি এটা আগেও বলেছি আবারও বলছি। তার চেয়েও বড় যে পয়েন্ট, সেটা হচ্ছে তমলুক লোকসভায় ভোটের জাস্ট 1.5 দিন আগে এই যে খুনটা হলো, আপনাদের প্রত্যেকের মনে আছে, একজন মহিলা খুন হয়েছিলেন, যেটা নিয়ে আপনারা সবাই সব সংবাদ মাধ্যমে প্রায় 2-3 দিন ধরে খবর করেছিলেন। এই খুনটা হওয়ার পর বিজেপি মার্কেটে রটিয়ে দিয়েছিল একটা নির্দিষ্ট ধর্মের লোকেদের হাতে একটা নির্দিষ্ট ধর্মের মহিলা খুন। ফলে এই যে সাম্প্রদায়িক প্রচারটা ভোটের ঠিক 1.5 দিন আগে বিজেপি করলো, এই সাম্প্রদায়িক প্রচারটা আমরা শেষ দিনে কাউন্টার করার সুযোগ পাইনি, নাহলে আমাদের বিশ্বাস আমরা আসনটা জিততাম। লড়াইটা কতটা কঠিন ছিল আপনার? অবশ্যই কঠিন। যখন আমরা সেই আসনে যাই, টিকিট অ্যানাউন্সমেন্টের আগে যখন গিয়ে পা দিই, তখনই দলের যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস অনুযায়ী আমরা প্রায় 2.5 লাখ ভোটে পিছিয়েছিলাম, 2-2.5 লাখ ভোটে। সেই 2-2.5 লাখ ভোটে পিছিয়ে থাকা থেকে আমরা ব্যবধানটাকে 70,000-এ আনতে পেরেছি। আমার মনে হয় 3 মাস সময় 2.5 লাখের ব্যবধানকে 70,000-এ আনাটা খুব একটা সহজ কাজ নয়, আমরা সেটুকু করতে পেরেছি। যদি আরও 2 মাস সময় বেশি পেতাম, আমার ধারণা যে মার্জিনে হেরেছি ওই মার্জিনে আমরা জিততাম। দাদা, আপনাকে প্রায় সময় দেখা গেছে আপনাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়েছে ওখান থেকে, তাহলে তখন সেই সিচুয়েশনটা কেমন ছিল? আপনাকে সবাই যখন ঘিরে ধরেছিল বিভিন্ন জায়গায়, বিজেপির তো এটাই প্ল্যানিং ছিল, জায়গায় জায়গায় ওদের কর্মীদের দাঁড় করিয়ে গো ব্যাক স্লোগান দেওয়া। দেখুন, ওরা আমাকে গো ব্যাক স্লোগান দিয়েছে, আমাদের কর্মীদের গো ব্যাক স্লোগান দিয়েছে, আর বাংলার মানুষ ওদের গো ব্যাক করে দিয়েছে, দেশের মানুষই ওদের গো ব্যাক বলে দিয়েছে। তো নরেন্দ্র মোদী 303-এর থেকে নেমে এসে 240 হয়ে গিয়েছে। ফলে ওদের দিল্লি দুর্বল হয়ে গেছে, যে অট্টালিকার ওপরে বঙ্গ বিজেপি দাঁড়িয়ে, সেই অট্টালিকার ভিতই দুর্বল হয়ে গিয়েছে, কারণ সেই ভিত হচ্ছে দিল্লির বিজেপির সরকার। ফলে স্বাভাবিকভাবে শুভেন্দুবাবু হয়তো জিতেছেন, কিন্তু তিনি চ্যালেঞ্জ করেছিলেন একটা সিট 2 লাখে জিতবেন, একটা সিট 1.5 লাখে জিতবেন। সেখান থেকে একটা সিট 70,000, একটা সিট 45,000, হাঁটতে হাঁটতে বেঁচে গিয়েছেন। কেন? এটা তো আপনাদেরকে বুঝতে হবে। বিধানসভায় কি আপনি লড়বেন? আবার কিছু আশা রাখছেন? আমাদের দলে কে কোথা থেকে লড়বে? মিতালিদি জানতো, মিতালিদি লড়বে আরামবাগ থেকে, জিজ্ঞেস করুন তো। আমি জানতাম আমি তমলুক থেকে লড়বো। আমরা কি করে বলবো বিধানসভায় কে লড়বে না লড়বে? দলের ওপর, দলনেত্রীর ওপর। লোকসভা নির্বাচনের পর আরামবাগে শুভেন্দুবাবু হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে যে আরামবাগ লোকসভায় ঠিকভাবে ভোটাভুটি গণনা হয়নি, এরপরে পরবর্তী ক্ষেত্রে তারা পদক্ষেপ নেবে এবং রিকাউন্টিং এর আদালতের দ্বারস্থও হয়েছে না, যতটা শোনা যাচ্ছে। তমলুক কাঁথিতেও রিকাউন্টিং করবেন তো উনি? করবেন তো? আমার বক্তব্য শুনুন, হেরে গেলে অনেক রকম কথা হয়, এবং আমি আপনাদের বলি আরামবাগ আসনটা
বিজেপির জন্য একটা 82 শিক্ষার থাপ্পড় ওদের গেল। কারণ হচ্ছে ওরাও নিশ্চিত ছিল আরামবাগ জিতবে, ফলে আরামবাগ ওরা হারবে ওরা ভাবতে পারেনি। কিন্তু এবার ভাবতে পারেনি, এরকম তো অনেক জিনিসই হয়েছে। 4.5 লাখে যেটা নরেন্দ্র মোদী মাত্র 1,40,000-এ জিতেছে। 400 পাওয়ার কথা ছিল, যার 240-এ গাড়ি আটকে গেছে। তো সেরকমই আরামবাগ জেতার কথা ছিল, আপনারা হেরেছে। সেরকমভাবেই শুভেন্দুবাবু এসে যাই বলুন, উনি বড় বড় কথাতেই শুধু আছেন। এখন তো দেখছেন গোয়ালে গুতোগুতি লেগে গেছে। সুকান্ত দিলীপকে গুতোচ্ছে, দিলীপ শুভেন্দুকে গুতোচ্ছে, শুভেন্দু তথাগতকে গুতোচ্ছে। এরা একে অপরকে গুতিয়েই আগে শান্তি পাক, তারপরে আমরা ওদের উত্তর দেবো। দাদা আরামবাগ এসেছেন, আরামবাগ মহকুমায় 4টে বিধানসভায় ছিল বিজেপির দখলে ছিল, সেটা আপাতত আরামবাগটা জিতেছে, কিন্তু 3টে বিধানসভা এখনো রিকভারি হয়নি। কিভাবে রিকভারি হবে? দেখুন, সিঁড়ি দিয়ে তো ধাপে ধাপে উঠতে হয়। শুভেন্দুবাবুর কথা ধার নিয়েই বলি, আমরা লিফটে করে ওটা পছন্দ করি না, আমরা সিঁড়ি দিয়ে ওটা পছন্দ করি। সিঁড়িতে এক ধাপ উঠেছি, আরামবাগ বিধানসভা লিড হয়েছে। পরের বিধানসভা নির্বাচনে আমরা খানাকুলো জিতবো, আমরা পুরসুরাও জিতবো, আমরা গোহাটও জিতবো। প্রবল গোষ্ঠী বলছেন জিতবেন। পঞ্চায়েত সমিতির সভাপতি মানে যিনি মহিলা তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? আমি একটা কথা বলি, আমাদের দল তো একটা বৃহত্তর পরিবার, এবং আমরা তৃণমূল কংগ্রেসকে একটা পরিবার মনে করি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি একটা কথা বারবার বলি, আমায় হয়তো আপনি এই প্রশ্নটাই করলেন এই কারণ আমি বিজেপির দলীয় অভ্যন্তরে গুতোগুতির কথাটা বললাম বলে। আমি আপনাদের শুধু এইটুকু মনে করিয়ে দিই, আমাদের মিতালিদি, আমি, স্বপনদা, আমরা প্রত্যেকে হচ্ছে একটা মালগাড়ির এক একটা ডিব্বা। আমার সাথে মিতালিদির যদি ঠোকাঠুকিও লাগে না, কিছু যায় আসে না। কেন বলুন তো? কারণ আমাদের মালগাড়িটার ইঞ্জিনটা একটাই, যার নাম মমতা ব্যানার্জি। কিন্তু বিজেপির ইঞ্জিনে ঠোকাঠুকি আছে, সুকান্তর ইঞ্জিনের সাথে শুভেন্দুর ইঞ্জিনের ঠোকাঠুকি। তাই আপনারা যে লোকাল লেভেলে যে গোষ্ঠীর কথা বলছেন বা যে দ্বন্দ্বের কথা বলছেন, এই দ্বন্দ্ব আছে। কিছু মানুষের সাথে কিছু মানুষের মতপার্থক্য আছে। আমাদের দলীয় নেতৃত্বরা সেই মতপার্থক্য নিশ্চয়ই সলভ করবেন, কিন্তু আলটিমেটলি ভোটটা হয় মমতা ব্যানার্জির মুখ দেখে। যখন ইঞ্জিনের মুখ দেখে ভোট হচ্ছে, তখন কোন বগি আগে আর কোন বগি পরে তাতে কিছু যায় আসে না। ট্রেন দুর্ঘটনা প্রচুর, এবং আমি আবার বলছি, আমি যেটা বক্তৃতার সময় বললাম, আগে লোক বলতো ট্রেনের নিচে মাথা দিয়ে সুইসাইড করবো, এখন লোকে বলে ট্রেনে উঠে সুইসাইড করবো। তো বিজেপির দৌলতে এই জিনিসটা হয়ে গিয়েছে। আমি তো ট্রেনে করে ফিরলাম উত্তরবঙ্গ থেকে 2 দিন আগে, সারা রাত্রি জেগে বসেছিলাম। যখনই ট্রেন লাইন চেঞ্জ করছে, একটু জোরে আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে গেলাম উল্টে। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি নরেন্দ্র মোদী আসার পর, প্রতি মাসে একটা করে শুক্লপক্ষে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট, কৃষ্ণপক্ষে একটা ট্রেন অ্যাক্সিডেন্ট। এটা বিজেপি করে দিয়েছে। কারণ বুলেট ট্রেনের মূল্য দেখিয়ে মানুষকে, বুলেট ট্রেনের গল্প শুনিয়ে সাধারণ মানুষ যে ট্রেনের ওপর নির্ভরশীল, তার পরিষেবাটাকেই নষ্ট করে দিয়েছে। আজকে আপনি বলুন তো, ট্রেনের বাথরুমগুলো কী অবস্থায় থাকে? আজকে আপনি বলুন তো, সাধারণ মানুষ যারা এই স্লিপার কোচগুলোতে উঠে যায়, সেই স্লিপার কোচের সংখ্যা রোজ কমিয়ে দেওয়া হচ্ছে, স্লিপার কমানো হচ্ছে, এসি কোচ বাড়ানো হচ্ছে। এই স্লিপারে তো সাধারণ মানুষ ওঠে। এখনো অব্দি পুরনো ধ্যারধারে গোবিন্দপুর ওই হলুদ কোচগুলোকে কেন রেখে দেওয়া হয়েছে? কেন সবকটা হলুদ কোচের ট্রেনকে সরিয়ে লাল এলএইচবি কোচ করা হচ্ছে না? এগুলো আমাদের প্রশ্ন। বন্দে ভারত দেখাবে, আর বন্দে ভারত দেখিয়ে ট্রেনের সর্বনাশ করবে। আমি একটা কথা শুধু বলছি, দেশের 1% মানুষ কোটিপতি, তারা বন্দে ভারত চলে, আর 99% মানুষ কিন্তু এই ট্রেনগুলো চলে যেগুলো রোজ উল্টাচ্ছে। এখন সাধারণ মানুষকে ডিসাইড করতে হবে, তারা এই 1% দালালি করা নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে, নাকি 99% সর্বনাশ করা নরেন্দ্র মোদীর সঙ্গে থাকবে। লাস্ট কোশ্চেন দাদা, কুণাল ঘোষ বলছে সুকান্ত প্রতিপক্ষ নয়, শুভেন্দু প্রতিপক্ষ। কি বলছেন? সুকান্ত প্রতিপক্ষ নয়, শুভেন্দু প্রতিপক্ষ, কি বলবেন? কুণালদা বলেছে হয়তো। এবং দেখুন, সুকান্ত মজুমদার এটা ঠিকই, বিজেপির লোকেরাই বলে ট্রেনি প্রেসিডেন্ট। অর্থাৎ উনি তো তার আগে ওনার রাজনৈতিক অভিজ্ঞতা খুব একটা বেশি নয়। উনি এমপি হয়েছেন, সভাপতি হয়ে গিয়েছেন, খুব বেশি দিনের তার রাজনৈতিক অভিজ্ঞতা নয়। ফলে আমার রাজনৈতিক অভিজ্ঞতা যা, সুকান্ত মজুমদারের রাজনৈতিক অভিজ্ঞতা তাই, খুব একটা বেশি নয়। এবং তার চাইতে তো শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অভিজ্ঞতা বেশি, কথা তো ঠিক। কিন্তু দুঃখের বিষয়, কুণালদা এই কথাটা যেমন ঠিক বলেছে, তেমন আরও একটা কথা ঠিক, সুকান্ত মজুমদার আবার চুরিতে অভিজ্ঞ নয়, যে চুরিতে আবার অভিজ্ঞ শুভেন্দুর মতো রেজিস্টার্ড চোর। ভগবান যাকে জন্ম দেওয়ার সময় কপালে স্ট্যাম্প মেরে পাঠিয়েছে, তুই বাঁচবি চুরির জন্য, মরবিও চুরির জন্য, ওকে চুরির জন্যই পাঠিয়েছে। এবং ও রেজিস্টার্ড চোর। এবং এই পশ্চিমবঙ্গের মাটিতে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক দল করা কোনো ব্যক্তি যদি সবচাইতে বড় চোর বা ডাকাত হয়ে থাকে, সেটা শুভেন্দু অধিকারী। ওর এই লেভেলের ট্রেনিং, এই লেভেলের অভিজ্ঞতা, এটা বিজেপির মধ্যে কারণ নেই, একথাও ঠিক।